আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্টের ২৭ নাম্বার ক্লাসে। গতকাল আমাদের বিষয়ভিত্তিক ক্লাসগুলো আপনারা সত্যিই অনেক আগ্রহ সহকারে গ্রহণ করেছেন এবং আমরা সত্যই অভিভূত, আনন্দিত এবং আমরা নিজেদের এত কষ্ট যে ক্লাসগুলো দেওয়া হয়, আমরা সত্যিই অনেক গর্বিত যে আপনারা আমাদের ক্লাসগুলো সাদরে গ্রহণ করেছেন। আপনাদের এই উপকারার্থে আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার জন্য আমরা বিষয়ভিত্তিক ক্লাসগুলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করব ইনশাআল্লাহ। আর আজকে জানিয়ে রাখছি, আগামীকাল আমাদের ইংরেজির বিষয়ভিত্তিক ক্লাস আসবে ইনশাআল্লাহ। আপনাদের চাকুরি জীবনের এই পরিশ্রম, এই কষ্ট অত্যন্ত দ্রুত লাঘব হোক, সফলতা লাভ করুক, আপনারা একটা চাকুরির সন্ধান পান, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ২৭ নম্বর ক্লাসটি। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা কে? বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে একটা অনুরোধ করব, আজকের ক্লাসটি কোনো অবস্থাতেই টানবেন না। আপনারা প্রশ্নের প্যাটার্নটা দেখবেন এবং প্রশ্নগুলো দেখবেন যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যুক্ত করেছি। আর কে কোথায় থেকে আছেন সেটা তো কমেন্টে জানাবেনই। বাংলা সাহিত্য চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে? এই সনেটের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কোন ধরনের গ্রন্থ? এটি পায়ের আওয়াজ পাওয়া যায়, মূলত এটা একটি নাটক, যেটাকে বলা হয় কাব্য নাটক। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাসের ঘর শব্দের অর্থ কি? আমরা প্রত্যেকটা টপিকস ওয়াইজ প্রশ্নগুলো যুক্ত করেছি। তাসের ঘর শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী বা ক্ষণস্থায়ী। কমা শব্দের পূর্ণ রূপ কি? কমা শব্দের বাংলা কি? এখানে পূর্ণরূপ নয়, বাংলা চেয়েছে, আর বাংলা হলে হবে পাদচ্ছেদ নাকি অর্ধচ্ছেদ বলুন তো? এটা হবে পাদচ্ছেদ। আর যদি দাড়ি হতো তাহলে হতো পূর্ণচ্ছেদ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য সমাসের আমরা জানতে হবে যে সমাসের নিয়ম অনুযায়ী করা যায় না, সেটি হচ্ছে নিত্য সমাস। তাহলে এখানে অন্যগ্রহ, এটি হবে নিত্য সমাসের উদাহরণ। কোন বানানটি শুদ্ধ? আমাদের ডাস্টবিন এখানে মূর্ধন্য স যুক্ত করা হয়েছে, সুতরাং এটি ভুল, দন্ত স হবে। দারিদ্রতা বানানটা তা যুক্ত রয়েছে, সুতরাং এটি প্রত্যয়জনিত ভুল। দূষণীয় এই বানানটা সঠিক রয়েছে এবং নূপুর বানানটি সঠিক রয়েছে। তাহলে আমাদের যেহেতু অপশনে সিরিয়ালে আগে রয়েছে গ নাম্বার, এটি আমরা অ্যান্সার করব। অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে এখানে আমরা যদি দেখি হুতাশন, বায়ু সখা, কৃষাণু, অনল, এগুলো আগুন, সবগুলো কিন্তু অগ্নি শব্দের সমার্থক শব্দ। তাহলে দ্যুতি, দ্যুতি কথাটা আমরা বলবো যে আলোকিত বা রশ্মি, এই জাতীয় অর্থ বহন করে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু, লাঙল, এগুলো পত্রিকার সম্পাদক ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ দেখলেই বুঝবেন ঝামেলাযুক্ত, উচ্চারণ করতে কষ্ট হয়। যেমন কিংবদন্তি, অনেক সময় দাঁতের সাথে জিহ্বা অনেক সময় পেঁচ খেয়ে যেতে পারে, এভাবে মনে রাখবেন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? এর সাথে আর একটা পড়ে নেবেন, ব্যঞ্জন বর্ণেরটা কি বলে? ফলা বলে। আমি কিন্তু গত ক্লাসেও দেখিয়েছি আপনাদের, যখনই পড়া করবেন একটু ইনিয়ে বিনিয়ে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে দেখবেন যে এই প্রশ্নের সাথে রিলেটেড আর কি কি আছে। তাহলে একটা প্রশ্ন পড়লে কিন্তু অনেক প্রশ্ন হয়ে যায়। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি হবে? এটি হবে অধিকরণে সপ্তমী। আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কয়েকটা কারক বেশি করতে বলি, যে অধিকরণ এবং করণ কারক কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমি পড়তে বলি। বীর সন্তান প্রসব করে যে নারী, তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? বীর সন্তান প্রসব করে যে নারী, তাকে বলা হবে বীর প্রসূ। তবে এটা অনেকে রত্নগর্ভা বলে, সেটি কিন্তু হবে না। রত্নগর্ভা তাহলে কাকে বলে? যে মায়ের সবগুলো সন্তান, যাকে বলা হয় আমরা নর্মালি যেটা বলি যে মানুষের মতো মানুষ হয়েছে বা সবাই একটা ভালো কিছু করছে, সেই সকল মাকে রত্নগর্ভা বলা হয়।
দীপ্যমান শব্দের প্রকৃতি প্রত্যয় সঠিক কোনটি? আমি গত ক্লাসে বিষয়টি কিন্তু বলেছি যে অনেক সময় একই শব্দের ভিন্ন ভিন্ন কিন্তু প্রকৃতি প্রত্যয় এবং সন্ধি থাকতে পারে। তাহলে এখানে দীপ্যমানের যদি বলো আমরা দীপযুক্ত সানচ হবে কিন্তু এখানে। তবে এখানে দীপযুক্ত সানচ যখন হবে কিন্তু এখানে আমাদের কিন্তু সামচ রয়েছে, এটাকে সানচ, এটাতে সামচ। আবার এখানে দয়ে হ্রস্ব ইকার আছে, এখানে দয়ে দীর্ঘ ইকার রয়েছে। তার মানে প্রদত্ত অপশনে আমাদের কোনোটি সঠিক অপশন নেই। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ক্রিয়ার কাল এবং পুরুষ বর্তমানে আলোচিত হয় রূপতত্ত্বে। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? এখানে দুটি সমবর্ণের একটি পরিবর্তন ঘটেছে, সুতরাং এটি হবে বিষমী ভবন। দুর্যোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্যোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দু বিসর্গ যোগ। তাহলে এখানে সঠিক উত্তর করব আমরা খ নাম্বার। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দয়ের হ্রস্ব উকার থাকবে। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উপকণ্ঠ এইটির সঠিক ব্যাসবাক্য হবে কণ্ঠের সমীপে। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থ, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা কাজ থাকবে। আপনারা অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তরটুকু আপনার নাম এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকাল বিষয়ভিত্তিক ক্লাসের প্রথম ক্লাসে যারা কমেন্ট করেছিলেন, সুলতানা বিউটি লিখেছেন নরসিংদী থেকে, কানিস ফাতেমা টাঙ্গাইল থেকে, আতিকুর ঢাকা থেকে, রুমা রাজশাহী থেকে, গাইবান্ধা থেকে লিখেছেন মকসিদুল, পাবনা থেকে শান্তি খাতুন, মান্দা নওগাঁ থেকে গোলাম রব্বানী, পাবনা থেকে সজীব, ফুলপুর ময়মনসিংহ থেকে সাগর। এছাড়াও যুক্ত রয়েছেন আমাদের সাথে রোকসানা চাঁপাইনবাবগঞ্জ থেকে, তাকরিমা ময়মনসিংহ থেকে, আসমাউল হোসনা গাইবান্ধা থেকে, নোমান কাউসার রানীশঙ্কল থেকে, মিফতাহুল জান্নাত বগুড়া থেকে। নড়াইল থেকে লিখেছেন শিমু খাতুন, শেরপুর থেকে লিখেছেন জাহাঙ্গীর, কক্সবাজার থেকে মেহেদি হাসান, আশিক খিলগাঁও ঢাকা থেকে তিনি বলেছেন জব সলিউশনের ক্লাসটা চালু করা। আমরা সত্যি খুব আনন্দিত এবং আপনি সুন্দর একটা আইডিয়া দিয়েছেন আমাদের। আমরা অবশ্যই ইন ফিউচারে আমরা শুরু করব এবং খুবই দ্রুতই কিন্তু আমরা শুরু করব জব সলিউশনে, আর সেটি হতে পারে প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার। ঝালকাঠি থেকে লিখেছেন জান্নাতি, বগুড়া থেকে আসমাউল হোসনা, লিয়াকত রাজশাহী থেকে, শামীম নীলফামারী থেকে, সাথিয়া পাবনা থেকে সাথী খাতুন, টাঙ্গাইল থেকে আবদুল্লাহ, খাদিজা লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, মিষ্টি খাতুন গাইবান্ধা থেকে, তাসলিমা গাইবান্ধা থেকে রয়েছেন, এছাড়াও আতিকা রয়েছেন গাইবান্ধা থেকে, পরেশ চন্দ্র নাগেশ্বরী থেকে, সানিয়া আক্তার লিখেছেন স্যার আপনার বোঝানোর ধরনটা খুবই ভালো, বলার মতো না। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। এছাড়াও আরও অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, প্রথম বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ কে লিখেন? একে প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। ভাষার এখানে খেয়াল করতে হবে র নাকি অন্তস্থ অযুক্ত রয়েছে, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। যদি র থাকে তাহলে অবশ্যই হবে নাথানিয়েল ব্রাসিহেলহেড। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কতটি? আমি কিন্তু গতকাল বলেছিলাম যে বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গ, বাঙালি বেশি কথা বলে তার মানে 21টি, আর সংস্কৃত ভাষা এটা একটু উচ্চারণ করতে কঠিন তাই কম হবে, এই জন্য আমরা 20 এবং 21 এভাবে কিন্তু বুঝিয়েছি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের গুরুত্ব বোঝানোর মতো ভাষাটা হয়তো আমার জানা নেই। এখানে সঠিক উত্তর হবে 4 ভাগে। ইংরেজি কোন শব্দটি বা ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, ইংরেজি এই শব্দটাই কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ইংরেজি না, ইংরেজি আসলে ইংলিশ না, এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বাংলা অংশের শেষে আমরা ইংরেজি অংশের শুরুতে যেটি রেখেছি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আপনারা জানেন নিবন্ধনে সেন্টেন্স কারেকশন থাকবেই। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটা করব? শি হ্যাড ফেইথ ইন হোপস ফর, এভাবে ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার, তার মানে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, সে আমার সাথে বিয়ে নিয়ে আর্গু মানে কি এখানে তর্ক বিতর্ক করা, তাহলে এখানে সে বিয়ে নিয়ে আমার সাথে তর্ক করছে, তাহলে কারোর সাথে তর্ক করতে হয়, তাহলে শি আর্গু উইথ মি, আমার সাথে।
চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম সং সন। এখানে সোয়ান সং বলতে একটা লেখকের সর্বশেষ কর্ম বোঝানো হয়ে থাকে। কর্ম বলতে তার লেখনী, তাহলে এখানে হবে লাস্ট ওয়ার্ক। শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, তাহলে দ্য বেবি কাম টু মি, এখানে এলো তার মানে এখানে কেম টু মি হবে, অবশ্যই CAME, বিষয়টা মাথায় রাখবেন। তাহলে দ্য বেবি কেম টু মি লাফিং, তাহলে সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে কোনটি? খ নাম্বার। দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল শব্দের অর্থটা হচ্ছে শত্রু ভাবাপন্ন, তার মানে হস্টাইলটা হচ্ছে সিনোনিম, তাহলে বিপরীত কি হবে? বন্ধু ভাবাপন্ন হবে, তাহলে সেক্ষেত্রে ফ্রেন্ডলি হতে পারে, আমি এবল বা আমি কেবল হতে পারে। হি ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ, এই প্রশ্ন নিয়ে অনেকেই কিন্তু মারামারি হয়ে থাকে যে এটা হ্যাড টেকেন অফ নাকি টুক অফ, কোনটা হবে? কেউ হ্যাড টেকেন অফ বলে, কেউ টুক অফ বলে। যেহেতু এখানে আনটিল দ্বারা, আচ্ছা আনটিলের এখানে পূর্বে আমাদের পাস্ট ইনডিফিনিট রয়েছে, সুতরাং পরবর্তীতেও কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট করা যায়, সেক্ষেত্রে এখানে টুক অফটাই কিন্তু সঠিক উত্তর। কিন্তু এখানে কিন্তু আমাদের টুক অফ অপশনেই নেই, এখন কি করতে হবে? এবারে কিন্তু হ্যাড টেকেন অফটা আমাদের রাইট অ্যান্সার করতে হবে, এই বিষয়টা সাবধানে থাকবেন। টুক অফ তো নাই, আমরা করবো কিভাবে? ঠিক আছে বিষয়টা। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার, তাহলে এখানে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল, হোয়াইলের পরে কি হয়? আইএনজি যুক্ত ভার্ব হয়, তাহলে হোয়াইল আই ওয়াজ কুকিং। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক? তাহলে আই শ্যাল অ্যাভাইল, এখানে একটা অপরচুনিটির কথা বলা হয়েছে, তাহলে এটা কিভাবে অ্যান্সার করব? আই শ্যাল অ্যাভাইল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, অর্থাৎ ঘ নাম্বারটাই আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি। ড্যাশ মাদার অ্যারোজ ইন হার, তাহলে এখানে আর্টিকেল বলেছে। আর্টিকেলের ক্ষেত্রে প্রথমেই যদি ব্ল্যাঙ্ক থাকে, আমি আপনাদের সহজ করে বলি, হয় সেটা ক্রস হবে যার সম্ভাবনা 5%, আর বাকি 95% হচ্ছে দা হওয়ার। হ্যাঁ, তাহলে এখানে দ্য মাদার অ্যারোজ ইন হার, এটা মনে রাখবেন। জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন, হেয়ার দ্য ওয়ার্ড মাদারলি হোয়াট, তাহলে এখানে মাদারলিটা কি? তাহলে মাদারলি LYটা আমরা কেটে দেবো, কি হবে? মাদার, মাদার মানে মা, নাম বোঝাচ্ছে, তার মানে নাউন, নাউন প্লাস LY হলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তার মানে অ্যান অ্যাডজেক্টিভ। বিষয়টা ক্লিয়ার হয়েছে নিশ্চয়। প্যানিক সেইজড মি দ্য প্যাসিভ ফর্ম উইল বি ড্যাশ, আচ্ছা প্যানিক সেইজড মি, তাহলে এখানে আই ওয়াজ সেইজড উইথ প্যানিক, এখানে বাই প্যানিক কিন্তু হবে না, তাহলে উইথ প্যানিক হবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য একটু সুখবর রয়েছে। 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য, আগাম প্রস্তুতির জন্য আমরা খুবই শর্ট একটা সাজেশন তৈরি করেছি, যেটি শুধু PDF কোন আমরা দিতে পারবো না, এটা আপনাদের নিতে হবে প্রিন্ট কপি। বড়জোর আমরা আগামী মঙ্গলবার থেকে আমরা এটা দেওয়া শুরু করব, অবশ্যই আপনারা বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবেন। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম কি? তাহলে ক্রাইটেরিয়নটা হচ্ছে সঠিক উত্তর হবে, যেটি ক নাম্বার অপশানে রয়েছে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছিল এটা আমাদের আগে বুঝতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল 1939 সালে, তাহলে এখানে ছড়িয়ে পড়া, তার মানে এখানে ব্রক আউটটা হবে সঠিক উত্তর। হি উইল কাম ইন নো টাইম, হিয়ার ইডিয়মস ইন নো টাইম মিন্স, আচ্ছা এখানে ইন নো টাইম মিন্স বলতে খুব দ্রুত বা তাড়াতাড়ি বোঝায়, তার মানে এখানে সুন হবে সঠিক উত্তর। আই অ্যাম ইনটাইটেলড ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট, ইনটাইটেলডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসাতে হয়, তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব ইনটাইটেলড টু। এরপরে রয়েছে হোয়াট কাইন্ড অফ ভার্ব অফ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, আচ্ছা তাহলে এই সেন্টেন্সে ওয়েন্টটা কি হয়েছে? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, তাহলে এখানে একটা কপুলেটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দ্য কারেক্ট ট্রান্সলেশন, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, আচ্ছা তাহলে এখানে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এটা যদি আমরা বলি তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা কি রয়েছে? সুইট আর, আচ্ছা সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যেটা ক নাম্বারে আমাদের রয়েছে। দ্য অ্যান্টোনিয়াম অফ অনারেরি, অনারেরি বলতে বোঝানো হয়ে থাকে অবৈতনিক, বেতনমুক্ত নয়, তাহলে বিপরীতটা হবে বেতনভুক্ত, তার মানে স্যালারিড। এ পারসন হু ইটস, সরি হু ট্রিটস মেন্টাল ইলনেস ইজ কল্ড, অর্থাৎ মানসিক অসুস্থতাজনিত দ্বারা চিকিৎসা করে তাদেরকে কি বলা হয়?
সাইকিয়াট্রিস্ট বলা হয়। তাহলে সাইকিয়াট্রিস্ট যেটাই বলি না কেন তাহলে সেটি হবে সঠিক উত্তর, যেটি আমাদের ক নাম্বার অপশানে রয়েছে, সাইকিয়াট্রিস্ট। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, আচ্ছা কার পূর্বে আর্টিকেল ব্যবহারের প্রয়োজন নাই? হি, শি, দে, এগুলো কি প্রনাউন, আর প্রনাউনের পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহারের প্রয়োজন হয় না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো বিষয়ে যদি আপনার জানার অজ্ঞতা থেকে থাকে, না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য উন্মুক্ত, কমেন্ট করতেই তো পারেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি। 46 নম্বরে যেটি রয়েছে, এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস, অর্থাৎ এখানে সহজ বাংলা অর্থ যদি করি, যার মাথা মেঘে ভরা, তাকে বলা হয় ডে ড্রিমার, অর্থাৎ দিবা স্বপ্ন দেখে। আই ডো নট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ এ ড্রাইভিং লাইসেন্স, মানে তোমার ড্রাইভিং লাইসেন্স পেতে কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তাহলে এখানে আই ডো নট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ ড্রাইভিং লাইসেন্স, তাহলে ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স। I decided to go dash with my friends as I needed some exercise, তাহলে আমরা বাইরে কিসের জন্য যাই? হাঁটাহাঁটি করার জন্য, তাই তাহলে এখানে হবে I decided to go for a walk। এটা যাদের মনে থাকে না তারা দেখতে পারেন, ভারতীয় একটা সিনেমা রয়েছে, যদি আমি এখানে ভারতের গুণগান করতেছি না বা ভারতকে উপস্থাপনও করছি না, বাঙালি বাবু ইংলিশ ম্যাম বলে মনে হয় এই জাতীয়, আমার নামটা ঠিক মনে নাই, একটা মুভি রয়েছে, কিন্তু সেখানে কিন্তু যখন ইংরেজিগুলা বলা হয়ে থাকে তখন সুন্দরভাবে এই কথাটা বলা হয়েছে, লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটা যাক বা হাঁটতে যাই। সেখান থেকে এটা মনে রাখলেও রাখতে পারেন। ইফ আই হ্যাড নন ইউ আর কামিং, তাহলে এটা ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনালের সাথে কি রয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে এখানে আমরা কি করব? অবশ্যই ফিউচার পারফেক্ট হবে। তাহলে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, অর্থাৎ গ নাম্বারটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে এখানে ইচ অ্যান্ড এভরি এর কথা হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তখন কি হবে? হ্যাজ হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গুলার ভাব হয়ে যাবে। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ পেন, এটাই হচ্ছে সঠিক উত্তর। আপাতত গণিত শেষ, ইংরেজি শেষ, গণিত শুরু। ওকে, তাহলে গণিতের শুরুতে আমাদের যেটি রয়েছে, 15 ঘন্টায় একটা লোক কাজ শেষ করে 3 ঘন্টায়, 15 জনের লোক একটা কাজ শেষ করতে করে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 5 জনের ওই কাজ কত সময় লাগবে? তাহলে এখানে যেটা করব, 15 জন লোকের শেষ করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে একজনের কত লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে এখানে 15 গুণ 3, 3 15 45 ঘন্টা সময় লাগবে। তাহলে 5 জনের কত লাগবে? 5 দ্বারা ভাগ করব, তাহলে 5 দিয়ে যদি আমরা 15কে কাটি কত হচ্ছে? 3, তাহলে 3 তিরিকে 9 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার কথাটা? ইজিলি কিন্তু এটা করা যাবে। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর, মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স যদি 50 বছর হয়, তাহলে পিতার বয়স কত? বলুন তো, কত সহজে এটা বের করা যেতে পারে? তাহলে এখানে নর্মালি আমরা যেটা চিন্তা করব, কার বয়স দেয়া নেই? পুত্রের বয়স দেওয়া নেই। তাহলে এভাবে চিন্তা করুন তো আপনারা, যে এখানে পিতা ও পুত্রের গড় বয়স যদি 40 হয়, মোট কত বছর হবে? 40 দুগুণে 80 কিনা? মাতা ও ওই পুত্রের বয়সের গড় যদি 35 হয়, তাহলে মোট বয়স কত হবে? 35 দুগুণা 70। ওকে, তাহলে এই যে 80 পেলাম আর 70 পেলাম, তাহলে এই দুটার মধ্যে এখন আমাদের পার্থক্য বের করতে হবে। এখন কথা হলো, এই 50-এর মধ্যে কার কার বয়স যুক্ত আছে? 70-এর মধ্যে কার কার মানে বয়সটা যুক্ত রয়েছে? মাতা এবং পুত্রের। তাহলে এখান থেকে মাতার বয়স আমরা বিয়োগ করে দিলাম 50, তাহলে কত পেলাম? তাহলে আমরা পুত্রের বয়স কিন্তু 20 বছর পেয়ে গেছি। এবারে পিতার বয়স কিভাবে বের করব? এই যে 80 থেকে এবার 20 বিয়োগ করেন, তাহলে কত হবে? 60 বছর হবে, আর এই 60 বছরটাই হলো পিতার বয়স, তার মানে এটা সঠিক উত্তর। এর চেয়ে সহজ পদ্ধতি অন্তত আমার জানা নেই, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, 24% ক্ষতিতে মানে কত টাকা? 24% যখন আমাদের দিব এখানে, তাহলে সেটা কত টাকা হয়ে যাবে? 76 টাকা, রাইট? আচ্ছা, তাহলে 76 টাকা প্লাস 100 টাকা, আমরা এইভাবে অনুপাতটা তৈরি করব। তাহলে এখানে কত কত বলছে? বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য তখন কত হয়ে যাবে? এখানে 76 টাকা হয়ে যাবে। তাহলে 76 =
100। তাহলে এটাকে যদি আমরা এখন মডিফাই করি বা আমরা যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে আমাদের সেটা কত হয়ে যাবে? তাহলে এখানে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 5, তাহলে এখানে আমাদের 5 দ্বারা ভাগ করলে কি হবে? 4 দ্বারা ভাগ করা যেতে পারে। 4 দ্বারা ভাগ করলে এখানে হবে 25 আর এখানে হবে তখন 19। 4 নং 36, হ্যাঁ 19। তাহলে এই 19:25 এটাই হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। দুটি সংখ্যার লসাগু 144, গসাগু 12 হলে একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? একদম সহজ নিয়ম শিখিয়েছি। লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা, অঙ্ক শেষ। তাহলে আমরা কিভাবে করব? লসাগু গুণন গসাগু, 144 গুণন কত ছিল? 12 ভাগ একটি সংখ্যা দেওয়া ছিল 48। 12 দিয়ে আমরা 48 কাটলাম, কত হলো? 4। এবারে 4 দিয়ে যে আমরা 144কে কাটবো তাহলে কত হবে? 36 হবে। আর এই 36টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 44 হতে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত হবে? তাহলে 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় হবে 69। একটি খাতা 36 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? এবারে কিন্তু যত তত রয়েছে, বাট দ্বিগুণ লাভের কথা বলা হয়েছে। তাহলে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72, তাহলে দুটো আমরা যোগ করব। তাহলে এখানে 6 2 8, 7 3 10, কত হচ্ছে? 108 হচ্ছে। তাহলে এখন 108কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি সেভাবে কিন্তু হবে না, তবে এটার আরেকটা টেকনিক ইউজ করা যেতে পারে। সেটা হলো, যেহেতু আমাদের কত টাকায় বিক্রি করছি? 36 টাকায়। ক্ষতি বা লাভ কোনোটাই তো আমরা জানি না, তাহলে এখানে এইভাবে করতে পারি, 36 বিয়োগ এক্স, তার মানে আমাদের কি হয়েছিল? এক্স টাকা ক্ষতি হয়েছিল। আবার এখানে যদি আমরা বলি 36 প্লাস এক্স, কারণ আমাদের এক্স টাকা ক্ষতি হয়েছিল। আবার যদি 72 মাইনাস 2x, তাহলে আমাদের দ্বিগুণ কি হয়েছিল? এবার আমরা হিসাব করব। তাহলে এখানে 2x যদি এই পাশে নিয়ে আসি তাহলে মোট কত হবে? 3x। এখান থেকে 72 থেকে 36 বিয়োগ করলে কত হবে? সেই ঘুরে 36ই হবে, তাই না? এবারে যদি আমরা x এর মান বের করি, 3 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? 12। তার মানে x এর মান কত পেলাম? 12 পেলাম। আমাদের কি চেয়েছিল? ক্রয় মূল্য চেয়েছিল। তাহলে ক্রয় মূল্যটা আমরা এখানে খুব সুন্দরভাবেই বের করতে পারি। সেটা হলো 36-এর সাথে আমরা যদি এখন 12 যোগ করে দিই, অর্থাৎ এই যে এই ফরমেশনে, তাহলে কত হবে? 48 হবে। আর 48টাই হবে আমাদের ক্রয় মূল্য। এবারে রয়েছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশি যথাক্রমে 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কত? তাহলে এর মধ্য সমানুপাতিতে আমরা খুবই সহজে নির্ণয় করতে পারি। এর আগের ক্লাসেও আমরা বলেছিলাম যে আমাদের যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো গুণ করব, অর্থাৎ 4 এবং 16, 4 16 64, 64কে আমরা রুট ওভার করুন, কত হবে? 8 হবে, অর্থাৎ 8টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। শতকরা কত টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে? তাহলে কি চেয়েছে, কি দেওয়া আছে, কি বের করতে হবে, এই তো কথা। এখানে চিন্তা করবেন কত টাকা হার মুনাফায়, তার মানে কি? আর এর মান চেয়েছে। তাহলে আমরা আর এর সূত্রটা লিখব। আর সমান কি? যারা জানেন না বা যারা সহজে বুঝতে পারেন না, এটি লিখে নেবেন। তাহলে এখানে আই গুণন 100 ভাগ পি এন, এই তো। তাহলে আই কত? 273 টাকা গুণন 100, পি কত ছিল? 650 গুণন এন এর মান কত ছিল? 6। ওকে, এবার আমরা প্রথম কাজ যেটি করব, এখানে 0 0 কেটে দেব। এরপর আমরা যেগুলো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এখানে হবে 13, এখানে হবে 2, 2 দিয়ে যদি আমরা এখানে 6কে কাটি তাহলে হবে 3। এবারে আমরা যদি 273কে 13 দ্বারা ভাগ করি কত হবে? একটু দ্রুত করুন তো। 273কে ভাগ করব কত? 13 দ্বারা, তাহলে কত হবে? 13কে 13, 13 দুগুণে, হ্যাঁ, তাহলে 21 হবে। এবারে কত হলো? 21, রাইট? এই যে 3 দিয়ে এখন 21কে কাটলে কত হবে? 7 হবে। তাহলে এই 7টাই হচ্ছে আমাদের আর এর মান, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 7%। একটি কাজ ক 3 দিনে করে, খ 6 দিনে করতে পারে। তাহলে ক এবং খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এটা তো সহজ জিনিস, আপনারা পারবেন না এটা। তাহলে এখানে 3 আর 3 দুইজনে তাহলে 2 দিনে করতে পারবে। কিভাবে বুঝলেন 2 দিনে? প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে আমি এই ধরনের অঙ্ক যখন করি 1-এর 3, 1-এর 6 এভাবে করে নেবেন। আমি যদি একটু বুঝাই, যেমন
1 এর 3 প্লাস 1 এর 6, কারণ এখানে একজন 3 দিনে করে, একজন 6 দিনে করে। আমি বোঝানোর খাতিরে কি, যখনই এইরকম কোনো সংখ্যা দেওয়া থাকবে তখন 1 এর 3 1 এর 6 করে নেবেন। তাহলে লসাগু করলে কত হবে 6, তাহলে এখানে 2 প্লাস 1, তাহলে কত হলো 3 এর 6, তাহলে আমরা পেলাম কত 1 এর 2, নিচে কত আসছে 2 আসছে, এই দুইটাই অ্যান্সার। ক্লিয়ার কথা? ওকে। এবারে যেটা রয়েছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে পরিসীমা 24 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এখানে যদি আমি আমার মতো করে বুঝাই দিতে পারি, আপনারা কি বুঝবেন? আমরা কি জানি যে এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, তো পরিসীমা দেওয়া আছে, পরিসীমাটা আসলে কিভাবে নির্ণয় হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আচ্ছা, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 3x হবে, কত বলছে 3 গুণ রয়েছে, তাহলে 3x প্লাস এক্স, তাহলে এখানে 2, তাহলে 4 দুগুণে 8x, 8x ইকুয়াল টু কত বলেন তো? এই 24 না? এই 8x ইকুয়াল টুই তো 24, তাহলে x এর মান কত হবে? 3 হবে না? এই তো আমাদের চাইছে কি ক্ষেত্রফল। তাহলে এখন আমরা একটা পাবো 3, একটা পাবো, যেমন প্রস্থ এখন কত পেলাম আমরা? 3 পেলাম। যেমন এখানে আমাদের x এর মান কত বের হয়েছে? 3, তার মানে এটা হচ্ছে প্রস্থ, আর এর 3 গুণটা হবে কি 9, আর 9টা হবে দৈর্ঘ্য, তাহলে এই 3 নং 27, এই 27টাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 27 বর্গমিটারটাই হবে সঠিক উত্তর। এই জিনিসগুলো খুব দ্রুত ক্যাচ করতে পারবেন, তত আপনি অন্যদের চেয়ে এগিয়ে যাবেন। এবারে যেটি 61 নম্বরে রয়েছে, যে এখানে 4 রুট এক্স ইকুয়াল টু যদি 0.1 হয়, এক্স এর মান কত? তার মানে এখানে মূলত বোঝাচ্ছে, এটা ব্যাখ্যা প্রয়োজন আছে, এক্স ইকুয়াল টু কত? 0.1। তাহলে এখানে যেটা হবে এক্স এর উপরে 1/4 সমান 0.1, এই হচ্ছে ফরম্যাট। এখন যদি আমরা এটা এক্সচেঞ্জ করি, যে এখানে এক্স এর মান কোনটা হবে, তাহলে এক্স এর মান কোনটা নিলে আমাদের এখানে সঠিক উত্তরটা বের করা সম্ভব হবে। আবার এখানে যদি আমরা এভাবেও করি, যে এখানে উভয় পক্ষকে এবারে যদি আমরা একটুখানি x1/4, আমরা উভয় পক্ষকে 4 করে নিলাম, এখানেও 0.1 তার উপরে পাওয়ার 4 দিয়ে নিলাম, তাহলে এখানে পাওয়ার 4, এই 4 কেটে যাবে, তাহলে জাস্ট থাকবে কত? x। আর এখানে যেহেতু দশমিকের পরে 1 রয়েছে, তার উপরে 4 রয়েছে, তার মানে এটা হয়ে যাবে তখন কত? 1 সহ 4টা ঘর হতে হবে, অর্থাৎ 0.301, এটা হবে মান। তার মানে x এর মান হয়ে গেল কত? 3টা 0 এবং 1টা 1, তার মানে 0001, অর্থাৎ ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। কোন শর্তে লগ a ভিত্তিক a সমান 1 হয়? লগ a ভিত্তিক a এর মানটা 1 হয় এই সূত্র অনুযায়ী যখন a 0-র চেয়ে বড় হয় এবং 1 এর সমান নয়, এটাই হচ্ছে, অর্থাৎ a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1, এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে রয়েছে √3x + 1, তারপরে রয়েছে কিউবিক √3 2x - 1 হলে x এর মান কত? এটা আমরা একটু ভিন্নভাবে করতে পারি, যেহেতু আমাদের অপশন আছে, অপশন ধরে কিন্তু আমরা এখানে করতে পারবো। অর্থাৎ এখানে x এর মান কত ধরলে উভয় পক্ষে আমাদের সমান হবে, তাহলে এখানে উভয় পক্ষে যদি আমরা, যেহেতু প্রথমে 3 4 5 রয়েছে, 3 ধরলে এখানে কত হবে? 4 হবে, এখানে 4 দুগুণে 8 হবে, তাহলে এখানে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা কম। 5 যদি আমরা নিই, তাহলে 5 এর একে 6 হবে, এখানে 5 দুগুণে 10-এর থেকে 1 বাদ দিলে 9 হবে। তার মানে আমরা যদি এখানে 5 ধরি, তাহলে কাটাকাটির একটা অপশন কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা একটু অঙ্কটা উঠাই যদি নেই, √3 তার উপরে পাওয়ার x + 1 সমান কিউবিক √3 এর উপরে আমাদের 2x + 1। যেহেতু আমরা অপশন ধরে করছি, তাহলে এখানে কিউব, আচ্ছা √3 এর উপরে যদি x এর জায়গায় আমরা 5 ধরি, তাহলে কত হবে? 6 হবে, রাইট? এখানে কিউবিক √3 এর উপরে যদি আমরা 5 ধরি, তাহলে এখানে 5 দুগুণ 10 প্লাস, আচ্ছা মাইনাস আছে না, সরি, তাহলে এখানে 5 দুগুণে 10, 1 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে এখন আমাদের যেটা হবে, যেমন এখানে 3 এর উপরে আমরা আগে রুটের মান কত ধরবো? হাফ ইন্টু 6। আবার এখানে 3, যেহেতু এখানে কিউবিক আমাদের রুট রয়েছে, তাহলে এখানে 1/3 ইন্টু 9। এবারে খেয়াল করেন,
এখানে 2 দিয়ে আমরা 6 কে কাটলে কত হবে, 3 এর উপরে কিউব হবে। এখানে আবার 3 দিয়ে 9 কে কাটলেও 3 এর উপরে কিউব হবে। তার মানে আমাদের উভয় পক্ষে সমান হলো কিনা, হলো। তার মানে x এর মান কত ধরার কারণে উভয় পক্ষে সমান হয়ে গেল, তাহলে এখানে 5 হলো। এখন কথা হচ্ছে উভয় পক্ষে সমান নেব কেন, কারণ এখানে তো সমান চিহ্ন আছে, এই জন্য নেব। ইটস সিম্পল। ওকে, এরপরে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 5 হলে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান কত। তাহলে এখানে প্রথমে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে কিভাবে, এখানে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর মান হবে 5x। এই তো কথা। তাহলে এখন আমাদের মান চাইছে কি, এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এটা না? হ্যাঁ, তাহলে এখানে এক্স নিচে এক্স স্কোয়ার প্লাস 1 এর মান আমরা কত পেলাম, 5x পেলাম। আর এই একটা এক্স অতিরিক্ত থাকলো, তাহলে 5x প্লাস এক্স। তাহলে এক্স ডিভাইডেড 6x, তাহলে উভয় পক্ষে যদি এক্স কেটে যায় তাহলে কত হলো, 1 ডিভাইডেড 6, এটাই হলো অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছেন। এক্স ইকুয়াল যদি 1 প্লাস √3 হয়, তাহলে এক্স কিউব এর মান কত হবে। তাহলে আমরা কিউবের যেই সূত্রটা শিখেছি সেই সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট নর্মালি এইভাবে লিখি, এক্স ইকুয়াল টু 1 প্লাস, তাহলে এখানে কিসের মান চাইছে, এক্স কিউবের। তাহলে আমরা এখানে এসে এক্স কিউব করব। যখন এটা কিউব করব, এখানে এ প্লাস বি টোটাল কিউবের সূত্র হলো কি না, শুধু এইটুকু চিন্তা করেন, এ প্লাস বি টোটাল কিউব হলো। তাহলে এখানে 1 কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটুকু তো বুঝেছেন যে এখানে 1 কিউব, আচ্ছা তাহলে এখানে 1 প্লাস এখানে 3, 1 গুণ করলে এখানে তাহলে 3√3 প্লাস এখানে 3, এখানে স্কোয়ার রুট কেটে যাবে না, যাবে, তার মানে 3 থেকে 9 প্লাস এখানে হবে 3√3। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো, 9 আর 1 10, আর এখানে 3 3 6√3। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আছে কত, 10 প্লাস 6√3 রয়েছে। তার মানে এটাই হবে সঠিক উত্তর। 17 উপরে পাওয়ার 0 রয়েছে, তারপরে এক্স ইকুয়াল এটা কত, অর্থাৎ 17⁻0x। এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী, কার উপর পাওয়ার 0 থাকলে সেটার মান 1 হয়, আর এক্স এর সাথে 1 যদি গুণ করি তাহলে এক্স হবে, রাইট অ্যান্সার। tan থিটার সাথে যদি √3 হয় তাহলে cos থিটার মান কত হবে। তাহলে এখানে tan থিটার মান দেওয়া আছে, cos থিটার মান বের করতে হবে। এখানে সঠিক উত্তরটা আমরা করব হাফ। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে হাফ। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5 হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 হয়, তাহলে ab প্লাস বিসি প্লাস সি এ। সম্ভবত পরশু দিনের ক্লাসে আমাদের অঙ্কটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে আমাদের 8। কিভাবে হবে, যে এখানে আমাদের সূত্র রয়েছে একটা, যে a প্লাস বি প্লাস সি টোটাল স্কোয়ারের। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, যে এখানে যেহেতু এখানে আমাদের একটু এক্সচেঞ্জ করতে হবে, যেমন এটা a প্লাস বি প্লাস সি টোটাল স্কোয়ার, তার মানে এখানে 5 স্কোয়ার হিসাব করতে হবে। তাহলে 5 স্কোয়ার থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 25 থেকে 9 বিয়োগ করলাম। তাহলে আমরা এটা করব a প্লাস বি প্লাস সি, এটা চিন্তা করেন। তাহলে এটার সূত্র কি, ওই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা একটা লিখলাম, পুরোটা লিখলাম না। তাহলে এটার মান কত হলো 5, তার মানে 5 স্কোয়ার মানে 25, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত আছে 9, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যাই হোক যেটাই হোক। আচ্ছা, ও এখানে তো প্লাস করতে হবে, তাহলে এখানে 2 ইন্টু 2, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ যেটাই থাকুক না কেন এটা আমরা রাখলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে 25 মাইনাস 9 ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বিসি যেটা আছে ওখানে থাকবে। এখন 25 থেকে যখন আমরা 9 বিয়োগ করব তখনই আমাদের প্রকৃত অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে 25 থেকে আমরা যদি 9 বিয়োগ করি কত হচ্ছে, 16 হচ্ছে। আর এই 16কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 16, আবার এই 2 এই পাশে এসে ভাগ হবে, তখন এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকবে। তাহলে অ্যান্সারটা কত হলো, 8 হলো কি না। তাহলে এখানে 8টাই হচ্ছে রাইট অ্যান্সার। তলের মাত্রা কোনটি, আচ্ছা তলের মাত্রা কতটি বলুন তো, আপনারা একটু বলুন এই কথাটা, তলের মাত্রা কতটি।
খুব সহজেই ভুল হয়। তলের মাত্রা মাত্র কিন্তু 2টি। এখন প্রশ্নের উত্তর শুনে অনেকেই বলবেন স্যারের মাথা পাগল হয়ে গেছে, তলের মাত্রা কখনো 2টা হয়? তলের মাত্রা 6টি হয়। না, আসলে তলের মাত্রা 6টি হয় না, তল 6টা হয়। কথাটা বুঝলেন কি না? তল 6টা হয়, বাট তলের মাত্রা 2টা হয়। বিষয়টা একটু বুঝে নেবেন। একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বলুন তো এটা কি? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের সূত্রটা কি? এখানে ট্রাপিজিয়ামের এখানে সূত্রটা হবে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার সাথে আবার বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা আবারও গুণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি বলি যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে এখানে আমরা হাফ নিলাম, সমান্তরাল বাহু দুটো কত রয়েছে? 9 এবং 7, 9 7 যোগ করলে কত হয়? 16 গুণন 16। এর সাথে আরও গুণ হবে কি? উচ্চতা, যেটাকে আমরা বলি যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা উচ্চতা হিসেবে আমরা বিবেচনা করি, তাহলে 8। তাহলে এই যে 2 দিয়ে আমরা 16কে কাটলে আবারও 8 হবে, 8 আর 8 গুণ করলে কত হবে? 64। 64টাই রাইট অ্যান্সার। একটি উৎপাদক রয়েছে, আশা করছি উৎপাদকটা আপনারা পারবেন। এটা আমরা জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি মাইনাস সি একটা হবে এবং এ মাইনাস বি প্লাস সি একটা হবে, যেটা আমাদের গ নাম্বার, না গ নাম্বার প্লাস বি আছে, তাহলে এখানে খ নাম্বারটা হবে সঠিক উত্তর। বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত? বৃত্তের ব্যাস যদি 26 সেন্টিমিটার হয়, পরিধি কিভাবে নির্ণয় করবেন? 26 পাই। তাহলে 26 পাই সেন্টিমিটার। এখন কথা হলো কিভাবে? আমরা তো জানি যে বৃত্তের পরিধি সমান 2 পাই আর, তাহলে 26 গুণন 2 গুণন পাই, না সেটা নয়। এখানে খেয়াল করুন কথাটা কি আছে? বৃত্তের ব্যাস আছে। এই সামান্যতম ভুলগুলো আপনার নজরে আসে না বলেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এই ছোট ছোট পার্থক্যই কিন্তু আমাদের সমস্যাটা সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনাদের অনেক কেয়ারফুল থাকতে হবে যে আসলে ব্যাস আর ব্যাসার্ধ এতটুকু পার্থক্যের কারণে পুরো একটা অঙ্ক কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 ডিভাইডেড এক্স স্কোয়ার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ √3 ডিভাইডেড 4x স্কোয়ার, যেটা আমাদের খ নম্বর অপশনে কিন্তু রয়েছে। পরবর্তী রয়েছে একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত 1 2 3, নাকি 1 2 2 3, আচ্ছা 1 2 2 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তাহলে এখানে প্রথমে আমাদের অনুপাতগুলো যোগ করে নিতে হবে। অনুপাত যোগ করে কত হবে? 2 2 4 3 7 আর 8। আমাদের মোট কোণের পরিমাণ কত? 360। 360কে আমরা 8 দ্বারা ভাগ করব, তার সাথে আমাদের বৃহত্তম কত রয়েছে? অনুপাত রয়েছে 3, তাহলে 3 দ্বারা আমরা ভাগ করব, এটাই হচ্ছে প্রসেস। তাহলে এখানে 360 ডিগ্রি ভাগ 8 সমান কত হবে? 45 ডিগ্রি। গুণন 3 করলে 3 5 15, 3 4 এবার 135 হবে, তাহলে 135টা হবে সঠিক উত্তর। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ, আচ্ছা মিটার হোক যেটাই হোক, ওকে, বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 24 বর্গ সেন্টিমিটার। বরেন্দ্র বলতে আসলে কি বোঝায়? বরেন্দ্র বলতে বোঝানো হয়, এক কথায় যদি বলা হয়, উত্তরবঙ্গকে বোঝানো হয়ে থাকে। বঙ্গবন্ধুর যে গ্রামটি অবস্থিত সেটি কোন নদীর তীরে অবস্থিত? এটি বাইগার নদীর তীরে অবস্থিত। তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? তিনি যুদ্ধ করেছিলেন 11 নাম্বার সেক্টরে। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে থাকে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড যদি অপশনে না থাকে, মিথানয়িক অ্যাসিড হবে সঠিক উত্তর। বাংলা সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা সাহিত্যে, ভালো করে কথাটা বুঝবেন, বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? সেটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত? যদিও এখন ছিটমহল ব্যবস্থা নেই, তারপরেও দহগ্রাম ছিটমহলটি অবস্থিত লালমনিরহাটে। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম আমরা জানি, এটি বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন সংক্রান্ত তথ্যগুলো দরকার, এটা হচ্ছে রুবল। চিকনগুনিয়া কোন, আচ্ছা রোগটি এটি কোন মাধ্যম বাহিত? এটি পতঙ্গবাহিত রোগ। উল্লেখ করে বললে মশাবাহিত রোগ, আরও যদি স্পেসিফিকভাবে উল্লেখ করি তাহলে সেটি হবে এডিস মশা নাকি ডেঙ্গু মশা। বলুন তো এডিস নাকি ডেঙ্গু, এটা একটু বলে যাবেন। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে? এটি আপনারা সবাই পারেন, আকবর। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়।
1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা দাবি ছিল? 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের মোট দাবি ছিল 21টি। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? আচ্ছা, এই প্রশ্নটা আদৌ এখন আসবে কিনা জানি না। এটি হচ্ছে 1969 সালে। বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য? এটি সিলেটি, আমরা বলি না সিলেটি, অনেকে মানে আচ্ছা সিলেট অঞ্চলের ঐতিহ্য। করোনারি থ্রম্বোসিস এটি কি? এটি হৃৎপিণ্ড বা আমাদের হার্টের একটি অসুখ বলা হয়। নিচের কোনটিকে আদর্শ খাবার বলা হয়? আদর্শ খাবারের সংজ্ঞাটা হচ্ছে বা ব্যাখ্যাটা হচ্ছে প্রত্যেকটা খাদ্য উপাদান সেটাতে থাকবে, দুধটাই হচ্ছে আদর্শ খাদ্য। ভারী পানির সংকেত কোনটি? D2O কে বলা হয় ভারী পানি, আর H2O কে বলা হয় সাধারণ পানি। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টারনেট। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? এটি মেহেরপুর জেলায় অবস্থিত নাকি কুষ্টিয়া জেলায় অবস্থিত বলুন তো? অবশ্যই এটা মেহেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক মুদ্রা অর্জনকারী দেশ বা ক্ষেত্র কোনটি? এখানে বর্তমানে এখনো পর্যন্ত তৈরি পোশাকই রয়েছে, তবে তৈরি পোশাকের পরিবর্তে 5 তারিখ পরবর্তী সময়ে কিন্তু এটা অনেকাংশে বেড়ে গেছে। বৈদেশিক মুদ্রা থেকে আমরা যে সকল প্রবাসী ভাইয়েরা আমাদের টাকা পাঠিয়ে থাকে সেটা, যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি, তবে এটা শর্ট টাইমের জন্য, লং টাইমে কিন্তু আমাদের তৈরি পোশাক খাতই থেকে যাবে। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? সবচেয়ে ক্ষতিকারক বলা হয় গামা রশ্মি। ওজোন স্তরের জন্য দায়ী কে? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে সিএফসি এবং কার্বন ডাইঅক্সাইড, তবে বেশি দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। BARD অর্থাৎ বার্ড এর প্রতিষ্ঠাতা কে? বার্ড এর প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল গাফফার নাকি ডক্টর আক্তার হামিদ খান? আক্তার হামিদ খান। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ বলতে এটি যুক্তরাজ্য, ইংল্যান্ডে যাবে। এবং সর্বশেষ যেটি রয়েছে, বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত বেলজিয়ামে। প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে অংশগ্রহণ করলেন অথবা যখন যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আগামীকাল আমাদের বিষয়ভিত্তিক ইংরেজির একটা স্পেশাল ক্লাস অপেক্ষা করছে আপনাদের সবার জন্য। আশা করছি আগামীকাল সবাই আমাদের ক্লাসটি পুরোটা অংশ জুড়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। যেখান থেকে এতক্ষণ ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।